তাজউদ্দিন আহমেদের ছেলে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে। যখন আমার কাছে ক্লিয়ার হলো যে আমি হয়তো খুব বেশি বড় স্বপ্ন দেখে ফেলেছি, আমার স্বপ্ন হয়তো বাস্তবায়ন করার সময় এখনো হয়নি। সো তখন আমার কাছে মনে হলো যে একটা চেয়ার, এই চেয়ারটা একটা প্রতিমন্ত্রী বা মন্ত্রীর চেয়ার, একটা পবিত্র জায়গা। এখান থেকে যদি আমি সার্ভ না করতে পারি আন্তরিকভাবে। বাংলাদেশের রাজনীতিতে আপনার সরব হওয়ার জায়গাটা একটু আসতে চাই। আপনি কি রাজনীতির সঙ্গে যুক্ত হলেন, নাকি আপনার পরিবার থেকেই যে এইরকম একটা অভিজ্ঞতার পরে আপনাকে রাজনীতিতে যেতে দেওয়া হয়নি? একবার আর্লি স্টেজের কথা বলছি। আচ্ছা, না, আমার উপরে ওরকমভাবে কোনোভাবে প্রেশার দেওয়া হয়নি ফ্যামিলি থেকে, কিন্তু পারিপার্শ্বিক চাপ ছিল, সবার এক্সপেকটেশন ছিল। কারণ আমাদের সমাজটা এমন, এখনও আমরা এই একটা চিন্তাধারায় আবদ্ধ আছি যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হবে। হ্যাঁ, তো আমরা এই একটা মেরুকরণের ভিতর আছি। তো স্বাভাবিকভাবে একটা এক্সপেকটেশন ছিল এবং সেটা আমি ফিল করেছি যে সবাই এক্সপেক্ট করছে। তো আমি প্রথমত আমার আর্লি লাইফে আমি এটার কোনো বিবেচনায় নেইনি। হ্যাঁ, একদম বাই চয়েস, নিজের চয়েস। কারণ সবাই আমাকে বলতো তুমি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, ওরে বাপরে বাপ, মানে বিশাল একটা ব্যাপার। আমার কাছে এটা প্রেশার মনে হতো, যে আসলে ইয়াং বয়সে মনে হতো যে আমি তো একজন মানুষ, আমারও অধিকার আছে মানুষ হিসাবে বেঁচে থাকার, রাইট? এই প্রেশারটা কেন আমার উপর পড়বে? কারণ সবাই যেখানেই যেতাম বলতো তাজউদ্দিন আহমেদের ছেলে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে। তো এটা আমি প্রথমে একটা বার্ডেন হিসাবে নিয়েছিলাম। পরবর্তী সময়ে আমি যখন মোটামুটি আরেকটু অজ্ঞ হলাম, আমার নলেজ বাড়লো, তখন আমি অনুধাবন করলাম, নো, ইট ইজ নট আ বার্ডেন, ইট ইজ এ রেসপন্সিবিলিটি। কারণ অনেকের হয়তো ওই স্কোপটা নেই। সো আমি ডিসাইড করলাম, আমি যদি বাংলাদেশে রাজনীতি করতে পারি, রাজনীতির মূল উদ্দেশ্যটাকে যদি ধরে রেখে আমি করতে পারি, রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সেটা যদি করতে পারি, দেন আই উইল বি ইন্টারেস্টেড, আই উইল ডু সামথিং। এবং কেন? আই উইল ডু ইট ফর মাই কান্ট্রি। আমার দেশের জন্য করব, আমার পিতা মাতার জন্য করব। কারণ আমার মারও অনেক অবদান আছে বাংলাদেশে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি আবার পুনর্স্থাপন করার বিশাল ভূমিকা আছে সৈয়দা জোহরা তাজউদ্দিনের। 1975-এর 3রা নভেম্বর 15ই আগস্টের পর যখন রাজনীতি নিষিদ্ধ ছিল, এই নারী, তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়েছেন, হ্যাঁ, এই হত্যাগুলোর বিচার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তা আমি তাদের সন্তান। সো আই ফেল্ট যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। বাট আমি রাজনীতি করব সেই মূল আদর্শটাকে মানে অনুধাবন করে, নট ফর এনিথিং এলস। সেটা যদি করতে পারি, দেন আই উইল বি ইন পলিটিক্স। তো একটা সময় আসলো, আমি আমেরিকায় ছিলাম, আমাদের ধন সম্পদ ওরকম কিছুই ছিল না। আমার মা আমাদের বাসা ভাড়া দিয়েই আমাদের সংসার চালাতেন। এটারও আরও ইতিহাস আছে, পরে হয়তো আপনার সাথে আরেকদিন আলাপ হবে। সো আমি আমেরিকা ছিলাম, পড়ালেখা করছি, জব করতাম 2-3টা জবের মাধ্যমে, যাই হোক, লেখাপড়া শেষ হলো। তো একটা সময় আসলো, আমেরিকায় মোটামুটি কমফোর্টেবল লাইফ। তখন আমার 27-28 বছর বয়স, সেটা 97-এর কথা বলছি। দেন আই হ্যাড দিস বিগ আর্জ, একটা মানে আমার ভিতরে একটা সাংঘাতিক মানে টান পড়লো যে না, আমার কিছু করতে হবে। তখন আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে সময় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তো আমি ভাবলাম যে ওকে, আই উইল ট্রাই টু কন্ট্রিবিউট সামথিং গুড, কিছু ভালো করার চেষ্টা করব। তো ওই চিন্তা নিয়ে, নিয়ত নিয়ে আমি ফেরত আসলাম দেশে। এবং 98 সালে আমি এসে আমার বাবার জন্মভূমি কাপাসিয়া, সেখানে আমি মুরব্বীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে মিশে গেলাম। এবং কাজ করতে করতে একটা পর্যায়ে আসলো 2001 সালের নির্বাচনের আগে, জনসাধারণের দাবিতে, এবং আমারও ইচ্ছা ছিল অবভিয়াসলি, আমি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করলাম। এবং 2001 সালের 1 অক্টোবর সেই নির্বাচনে আমি জয়লাভ করলাম। এমন একটি সময় যখন আওয়ামী লীগের ভরাডুবি হলো, এমন একটি সময় যখন আওয়ামী লীগের মাত্র 58 জন এমপি
ইলেকশনে নির্বাচিত হলো এবং আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন সেই প্রতিদ্বন্দ্বী কিন্তু নিশ্চিত ছিলেন যে তিনিই বিজয়ী হবেন। ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। জি। এবং ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ ছিলেন বিএনপির টপ 10 মানে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে একজন, জি। নেতাদের মধ্যে একজন। তো ওই ইলেকশনটা ছিল আমার জন্য খুব শিক্ষণীয়, কারণ ইলেকশন যে কীরকমভাবে করতে হয় বাংলাদেশে সেটা আমাকে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ শিখিয়েছেন একদিক দিয়ে, যে এখানে অনেক মারপ্যাচ আছে এবং ওই মারপ্যাচগুলো না বুঝলে ইলেকশন জেতা সম্ভব না। যাই হোক, সেই ইলেকশনটা মোকাবেলা করে আসলাম এবং 2001 সাল থেকে 2006 সালের শেষ বা 7 সালের শুরু পর্যন্ত এটা আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য একটা কালো সময়, কালো অধ্যায় গেল। হ্যাঁ, এখানে নানাভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে। আমার এলাকাতেই এত অত্যাচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে যে আমি বাধ্য হয়েছিলাম সে সময় বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট আমি অনশন করেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। অনশন করে সেখানেও পুলিশের আঘাতপ্রাপ্ত হই। পরবর্তীতে আমি আমাদের এই আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের এই অপরাজনীতির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন আমাদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, আমি সেটাতে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে, যাই হোক, এটা লম্বা ইতিহাস। পরবর্তীতে আপনি জানেন যে এখানে জঙ্গিবাদের উত্থান হয় এই পিরিয়ডটাতে। বাংলা ভাই এবং প্রায় 400টা জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে অ্যাট এ টাইম। একটা আতঙ্কর একটা বাংলাদেশ সৃষ্টি হয়। সে সময় আমাদের কোর্টের উপরে হামলা হয়, জজদের উপরে হামলা হয়, আমাদের সার্বিক বিচার ব্যবস্থা, সংবিধানের উপর হামলা হয়। হ্যাঁ, তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। সেই সময় আমি মুখ্য ভূমিকা রেখেছিলাম, আন্দোলনে আমি সামনে ছিলাম এবং পরবর্তীতে 2001 সালে যখন এটাকে কি বলে 111 সরকার ক্ষমতা গ্রহণ করলেন এবং পরবর্তীতে 2008 সালে আবার আরেকটি নির্বাচন হলো, সেই নির্বাচনেও আমি পার্টিসিপেট করলাম এবং আমি আসলে এই 2001 থেকে 2007 সাল বিএনপি জামাত সরকারের রুল বা মিসরুল এবং 2007 সালে 111 সরকার আমাকে ব্যথিত করে। আই ওয়াজ ভেরি হার্ট। এই বাংলাদেশ তো আমরা চাই না, আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ। তো আমি কিন্তু আমার মন একদম ভেঙে গিয়েছিল, আমি রাজনীতি থেকে বিমুখ হয়ে গিয়েছিলাম যে রাজনীতি ঠিক হয়নি বাংলাদেশে। স্বাধীনতার 40 বছর পার হয়ে গেছে সেই সময়, প্রায় 40 বছর, কিন্তু আমাদের রাজনীতি এখনো ঠিক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে খুব পছন্দ করেন, আমরা জানি। ওনার স্নেহের হাত আপনার মাথায় সবসময় আছে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি যদি ভুল না করে থাকি, আমি রাজনীতি নিয়ে বোঝাপড়া মানুষ নই, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ খুব উৎফুল্ল ছিল আপনার এই দায়িত্ব পাওয়ার পরে। আপনি খুব বেশ কিছু স্টেপও নিয়ে ফেলেছেন ওই সময়টাতে, অনেক স্টেপ নিয়েছি, রাইট, এবং সেগুলো খুব আলোচিত হচ্ছিল, গণমাধ্যমে এগুলো খুব আসছিল, খুব ফলো করে। এবং আপনার ভিতরে আমরা সেই সময় যে স্পিডটা দেখেছি সেটা আমাদেরকে অনেক বেশি আশা সঞ্চার করছিল। কিন্তু এমন কি হলো যে মাত্র কয়েক মাসের মাথায় আপনি পদ থেকে সরে গেলেন? আচ্ছা, আপনার ফলো আপ কোয়েশ্চেনটা খুবই সুন্দর। আমি যেটা বলছিলাম ওটার ধারাবাহিকতা বজাচ্ছে। তো 2008 সালে আমি যেটা বললাম, আমি কিন্তু একদম রাজনীতি বিমুখ হয়ে গিয়েছি, হতাশ হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আই ওয়াজ মানে আমি কল্পনা করতে পারছিলাম না যে এই অবস্থা হবে বাংলাদেশের। তো এই অবস্থাতে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আপা আমাকে বলল, তুমি করো নির্বাচন আবার। তো আমি তখন আমাদের ম্যানিফেস্টোটা দেখলাম, বাংলাদেশ আওয়ামী লীগের একটা ইশতিহার ছিল, সেই ম্যানিফেস্টোটা দেখে আমি অনুপ্রাণিত হলাম। বিকজ ম্যানিফেস্টোতে যা লেখা ছিল, দিস ওয়াজ হুবহু মিলে যায় আমাদের মুক্তিযুদ্ধের যেই স্বপ্ন সেটার সাথে। সেই ম্যানিফেস্টোতে ছিল দুর্নীতিমুক্ত সমাজ, ম্যানিফেস্টোতে ছিল পদক্ষেপ নেওয়া হবে দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে, ম্যানিফেস্টোতে ছিল যে সুশাসন কায়েম করা হবে এবং সুশাসন কায়েম করতে হলে রুল অফ ল মাস্ট বি এস্টাবলিশড, মানে আইনের শাসন কায়েম করতে হবে, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় অঙ্গগুলোকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে। ঠিক আছে? সো ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য লেজিসলেটিভ, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য
এক্সিকিউটিভ, ঠিক আছে? সো এই তিনটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে। রাজনীতিকরণ করা হবে না, পুলিশকে উন্মুক্ত করা হবে অ্যাজ এ প্রফেশনাল ফোর্স, ঠিক আছে? সো এইটা আমাকে আবার ইন্সপায়ার করে। তাহলে আমরা আবার কোথায় যাচ্ছি? এমন একটা সমাজ যেখানে সবাই ন্যায় বিচার পাবে। কোথায় যাচ্ছি? এমন একটা সমাজ যেখানে মেধা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ অব্যবস্থাপনা যদি না থাকে, দুর্নীতি যদি না থাকে, তাহলে ইউ ক্যান গেট এ হেড আপনার যোগ্যতা দিয়ে, রাইট? সো এটা আমাকে ইন্সপায়ার করলো আবার। আমার এই যে ইন্সপায়ার করলো আমাকে যে ওকে, মেবি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। এবং আমার ইচ্ছা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাইট। বিকজ আমি জানি যে একটা দেশকে ঠিক করতে হলে ফার্স্ট ইউ নিড টু ফিক্স দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস। যারা আইন প্রয়োগ করবে তাদেরকে ঠিক রাখতে হবে, তাদেরকে প্রফেশনাল করতে হবে। তো আমি বলেছিলাম আমাদের দুর্নীতি যদি মূল হয় এবং দুর্নীতি যারা ফাইট করবে তাদেরকে আমাদের আগে ঠিক করতে হবে। তার মানে কি করতে হবে? বিদেশে কি করে? বিদেশে পুলিশকে কিন্তু বেতন, ভাতা, সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হয় অন ওয়ান কন্ডিশন, ইউ মাস্ট সার্ভ। তোমার দেশের জন্য অবদান রাখতে হবে। তা আমি ওই কনসেপ্টে আগাতে চেয়েছিলাম যে আমি পুলিশকে করব এমন একটা বাহিনী, যে বাহিনীকে মানুষ বন্ধু হিসাবে নিবে, কিন্তু ক্রিমিনালরা ভয়ে কাঁপবে, ঠিক আছে? জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। এখানে দুর্নীতিবাজরা ভয়ে কাঁপবে, ঘুষ দিয়ে কোনো কাজ করা যাবে না। সো ইটস এ লং টার্ম প্রসেস। নাও রিমেম্বার, আমরা এখন ইউটোপিয়ায় বাস করলেও হবে না। এটা করতে হলে আপনার একটা 30-40 বছরের প্ল্যান করতে হবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং। সো আমি এগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, একটা প্ল্যান ছিল। এই যে আজকাল অগ্নিকাণ্ড হচ্ছে, আমি প্ল্যান দিয়েছিলাম যে অগ্নিকাণ্ড প্রতিরোধ করার জন্য এক্সারসাইজ করতে হবে, মানে প্রতি মাসেই মহড়া দিতে হবে, রিহার্স করতে হবে। টেরোরিজমের বিরুদ্ধে আমরা ফাইট করছিলাম, আমি সোয়াট টিম দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, মক ট্রায়াল দিতে হবে। মক ট্রায়াল মানে আমরা রিহার্সাল দিব যে অমুক বিল্ডিংয়ে সন্ত্রাসীরা গিয়েছে, যেমন হোলি আর্টিসান হলো। তো আমরা যদি মক ট্রায়ালগুলো আগে করে রাখতাম তাহলে কিন্তু এগুলো ইজিলি আমরা মোকাবেলা করতে পারতাম। তারপরে দেখেন আজকে রোড সেফটি, রাস্তাঘাটে জ্যাম, এগুলোরও একটা খসড়া আমি তৈরি করেছিলাম যে রোড ট্রাফিক কিভাবে নির্মূল করা সম্ভব। এখানে লাইসেন্সিংয়ের একটা বিষয় আছে, লাইসেন্সিং বিআরটিএতে দুর্নীতি হয়, লাইসেন্সিংয়ের জন্য টাকা দিতে হয়, প্রশিক্ষণ নাই। এটা কিভাবে আমরা মোটিভেট করব, আমি ডকুমেন্টারি তৈরি করার প্ল্যানিং নিয়েছিলাম। তো রোড সেফটি, টেরোরিজম, ফায়ার ফাইটিং এবং করাপশনের বিরুদ্ধে পদক্ষেপ কিভাবে নিতে হবে সমস্ত ব্লুপ্রিন্ট করে দিয়েছিলাম এবং ওগুলো নিয়ে কাজ করছিলাম আমি সেই সময়। হ্যাঁ, কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে আপনি আসন্ন তো হয়েছিলেন আমার স্পিরিট দেখে। ইয়েস, আই ওয়াজ অলসো এনার্জাইজড, আমিও খুব উৎসাহিত ছিলাম। বাট একটা সময় এসেছে যখন আমার কাছে ক্লিয়ার হলো যে আমি হয়তো খুব বেশি বড় স্বপ্ন দেখে ফেলেছি, আমার স্বপ্ন হয়তো বাস্তবায়ন করার সময় এখনো হয়নি। সো তখন আমার কাছে মনে হলো যে একটা চেয়ার, এই চেয়ারটা একটা প্রতিমন্ত্রী বা মন্ত্রীর চেয়ার, একটা পবিত্র জায়গা। এখান থেকে যদি আমি সার্ভ না করতে পারি আন্তরিকভাবে, এই চেয়ার দখল করে রাখার অধিকার আমার নাই।